নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব ট্রি বাংলা। নীতি নির্ণয়ন আর দুর্নীতি আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। এই মুহূর্তে বঙ্গবাসীর মনে সব থেকে বড় প্রশ্ন দুটো জিনিস কিন্তু উকি দিচ্ছে। প্রত্যেকের মনে কিন্তু একটা প্রশ্ন চলছে, মানে যত 26 এগোবে, 2026 যত এগোবে, বিধানসভা নির্বাচন যত এগোবে, তত কিন্তু এই দুটো প্রশ্ন বারে বারে আপনাদের সকলের মনে আসছে। ইনফ্যাক্ট আমার মনেও আসছে। কি প্রশ্ন? প্রথম, 2026-এ কি হবে? তৃণমূল কি ক্ষমতায় থাকতে পারবে, নাকি বিজেপি 100 ক্রস করবে? 77 ছিল, তাদের মনে থাকবে লাস্ট বার, তারপর অনেকে দল চেঞ্জ করেছেন। কিন্তু প্রশ্ন যেটা ঘুরপাক খাচ্ছে সবার মনে, যে তাহলে কি 100 পেরোবে? পরবর্তী প্রশ্ন কি, যে এই যে SIR রিভিশন যে করছে নির্বাচন কমিশন, তারা কি করতে পারবে? এই স্পেশাল রিভিশন কি করতে পারবে? যদি করতে না পারে, তাহলে বঙ্গে কি রাষ্ট্রপতি শাসন হতে পারে? এটাও কিন্তু এখন আপনাদের প্রত্যেকের মনে এই প্রশ্ন ঘোরাফেরা করছে। তাহলে এই সব টপিক তো থাকবে আজকের পর্বে। এর ছাড়াও ডিএ থাকবে। এই সপ্তাহেই কিন্তু ডিএ মামলার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা আছে। কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট তাই বলছে। তার সঙ্গে আরও দুর্নীতি নিয়ে এই মুহূর্তে যা অবস্থা, শাসক দল যেখানে দাঁড়িয়ে আছে, কি হতে পারে? আমাদের আজকের পর্বে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমার বাঁদিকে বসে আছেন আপনাদের খুব পরিচিত বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস সরকার। দেবাশিস বাবু, আপনাকে ট্রাইব ট্রি বাংলা স্টুডিও আপনি প্রথমবার এসেছেন, আপনাকে স্বাগত। এবং নীতি নির্ণয়ন আর দুর্নীতির আমাদের আজকের পর্বে আপনি এসেছেন। আমি প্রথমে দেবাশিস দা যেটা দিয়ে প্রথম শুরু করলাম, মানুষের মনে কিন্তু আজ প্রশ্ন জাগছে 2026-এ কী হবে। আপনি অনেক ভোট দেখেছেন, আপনার অনেক বিশ্লেষণ আপনার দেখেছি, মানুষজন দেখেছেন। শুরু করি এটা দিয়ে, বলুন। তুমি যে আজকে ক্যাপশন সামনে রেখে আলোচনা করছো, সেখানে তুমি এত শব্দ থাকতে, শব্দ ভাণ্ডার এত শব্দ থাকতে, তুমি কোথাও দুর্নীতি শব্দটাকে রেখে তোমার ক্যাপশন তৈরি করেছো। তার মানে এটার মধ্যে কিন্তু কোনো ডেলিভারেট ব্যাপার নয়। যে কোনো একটা সমাজে চিন্তার ধরন কী হবে, সমাজের চিন্তার ধরন কী হবে, কোনটা প্রাধান্য পাবে, সেটা কিন্তু সমাজের আশপাশের যে বাতাবরণের মধ্যে থেকেই কিন্তু সেটা মানুষ পায়। বেশ দুর্ভাগ্যজনক, এই মুহূর্তে আমাদের রাজ্যের চিন্তা, তর্ক, চেতনা সব কিছু চর্চার প্রশ্নে যে শব্দটাকে কেন্দ্র করে সব কিছু ঘটছে, সেটা হচ্ছে দুর্নীতি। ফলে তুমিও কোথাও সেই ভাবনায় ভাবিত হয়ে আলোচনার কেন্দ্রে এনে দিয়েছো দুর্নীতি। 2011-এ আমাদের রাজ্যে একটা পরিবর্তন হয়েছিল। সেই পরিবর্তনটা কে করেছিল? সেই পরিবর্তনটা চিরকাল সারা পৃথিবীতে যারা করে, যাদেরকে আমরা সাধারণভাবে খুব একটা গুরুত্বপূর্ণ মনে করি না, তাদেরকে আমরা ধরে নিই, যে কোনো শাসনকালী শাসক দল ধরে নেয় ওরা তো আমাদেরই আর কি। কিন্তু সেই দুর্বল মানুষজনই কিন্তু এই ইতিহাস তৈরি করে, এই ভাঙা গড়ার কাজটা করে। ফলে 11-র এই পরিবর্তনের পর আমরা প্রায় 15 বছর পার করে, তুমি 2026-এর রেফারেন্স নিয়ে কথা বলছো। তাহলে মানুষ, এই রাজ্যের মানুষ, সব রাজ্যের সব দেশের মানুষের মতো কিন্তু খেয়াল রাখতে হবে, নির্দিষ্ট কোনো দর্শনের কাছে দায়বদ্ধ, যেটাকে আমরা রাজনীতির কথায় বলি যে পলিটিক্যালি কমিটেড, সেটা সাধারণভাবে সব সময় দেখা গিয়েছে সিঙ্গল ডিজিট ফিগার। সেটা কখনো 5, কখনো 7, কখনো 9, কখনো 2, 3, 4। আমাদের বিজেপি সমর্থন কত ছিল মাত্র কয়েক বছর আগে? 2.5, 3, 3.5। তারা হচ্ছে একেবারে দর্শনগত জায়গা থেকে ভারতীয় জনতা পার্টির সমর্থক। একই রকমভাবে সারা দেশে, রাজ্যে বামপন্থীদের একটা কমিটেড সমর্থন আছে। কংগ্রেসের একটা কমিটেড, কংগ্রেস আমাদের দেশের সবথেকে বড় পুরনো রাজনৈতিক দল, তার একটা পলিটিক্যালি কমিটেড সমর্থনের জায়গা আছে। তৃণমূলের যেহেতু দর্শন বলে কি বিষয়টা এখনও পর্যন্ত আমাদের রাজ্যের মানুষের কাছে আসেনি, কিন্তু একটা দল তো, ফলে সেখানেও তোমাকে একটা আবেগকে কেন্দ্র করে, ওখানে দর্শন পাওয়া যাবে না, একটা আবেগকে কেন্দ্র করে, একটা ব্যক্তি মানুষকে কেন্দ্র করে, আবেগকে কেন্দ্র করে একটা কমিটেড ফোর্স আছে। সেই সংখ্যাটা সবসময় সিঙ্গেল ডিজিট। কিন্তু তুমি 26-এর ফলাফল বুঝতে চাইছো, ওই দর্শনগত জায়গায় যে কমিটেড ফোর্স, তারা কিন্তু এই ঘটনাটা ঘটাতে পারে না। তারা এই ঘটনাটা ঘটায় হচ্ছে রাজ্যের বৃহত্তর অংশের মানুষ, তারা তাদের অভিজ্ঞতা দিয়ে এই ঘটনাটাকে ঘটায়।
কারণ আমাদের মনে হতেই পারে যে তুমি বলবার সময় যেরকম বললে যে ৭৭ যদিও এক্স্যাক্ট কাউন্ট এখন বিজেপি কখনো বলতে পারবে না, তৃণমূলে যেরকম এক্স্যাক্ট কাউন্ট এমএলএ এমপি এগুলো বলতে পারে না, এটা দুর্ভাগ্যজনক রাজনীতির ক্ষেত্রে। কিন্তু গত ১.৫ দশক তো আমাদের এই অভিজ্ঞতা আমাদের রাজ্যে যেতে হয়েছে সাধারণ মানুষকে, যে একটা দলের বিধায়ক সাংসদ জিতে আসার পর এক্স্যাক্ট কাউন্ট বলতে পারে না কোনো দল যে আমার অ্যাসেম্বলিতে এতজন আছে, পার্লামেন্টে এতজন আছে। আমি এই নীতির আলোচনা সরিয়ে দিয়ে আমি পরিষ্কার করে যেটা বলতে চাইছি সেটা যে ২৬-এর নির্বাচনে আমাদের রাজ্যে যে পলিটিক্যাল ফোর্সগুলো রয়েছে সেই ফোর্স কেউ দুর্বল আপাতভাবে, কেউ সবল আপাতভাবে, সেই ফোর্সগুলোকে আমরা ৪টে কোণায় ভাগ রেখে মূলত আলোচনাটা করছি। হ্যাঁ ঠিকই, আইএসএফও একটা রোল প্লে করছে এখানে, আমি তাকে কখনো অবজ্ঞা করে কথা বলবো না, কিন্তু নির্দিষ্টভাবে কংগ্রেসের একটা পলিটিক্যাল কমিটমেন্টের জায়গা আছে, বামপন্থীদের একটা জায়গা রয়েছে, তৃণমূলের একটা জায়গা রয়েছে, এবং এখন আমাদের রাজ্য রাজনীতিতে বিজেপির একটা কমিটেড জায়গা তৈরি হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে যদি আজকের তারিখে দাঁড়িয়ে বিধায়ক সাংসদ বিচার করা যায় তাহলে তুমি বলবে তৃণমূল এবং বিজেপি, কিন্তু অ্যাকচুয়ালি যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে মানুষ সাধারণভাবে এই কমিটেড ফোর্সটা বাদ দিলে, তাহলে ৪টে দলের এই ৪টে কমিটেড ফোর্সকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, বাকি অংশের মানুষ কিন্তু একেবারেই ভাঙা গড়ার কাজ ইতিহাসে করে। আপনাকে বলি, এই যে কমিটেড ফোর্স আপনি বললেন, কমিটেড ফোর্স কি কমিটেড থাকবে ২৬-এ? হ্যাঁ, আমি তোমাকে বলি একটা কথা যে মমতা ব্যানার্জি একজন মাত্র এমপি আমরা পার্লামেন্টে এটা দেখেছি এই পশ্চিমবঙ্গে। শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ী, আদবানিজি, দুজন মাত্র ব্যক্তিত্ব পার্লামেন্টে বিজেপিকে প্রতিনিধিত্ব করছে, কিন্তু আজকে দেশ চালাচ্ছে যে সংখ্যায় মানুষের ম্যান্ডেট নিয়ে এই পরিবর্তন। আজকে একজন মাত্র মানুষ মমতা ব্যানার্জি পার্লামেন্টে রয়েছে, কিন্তু আজকে এখানে শাসক দল অনেক সংখ্যক বিধায়ক সাংসদ নিয়ে সে রাজ করছে। ফলে এই যে কমিটেড কথাটা যখন আমি বলছি না, তারা হচ্ছে সেই সংখ্যার মানুষজন যারা যখন রাষ্ট্র ব্যবস্থায় সেই দল নেই তারপরও তারা থেকে যায় প্রত্যেকটা দলে। আমি যে কারণে তৃণমূলের ক্ষেত্রে এটা খুব স্পষ্টভাবে বলতে পারলাম না, এই কারণে কংগ্রেসের পারলাম, বিজেপি তো অবশ্যই, বামেদের তো অবশ্যই, তৃণমূলের এটা স্পষ্টভাবে বলতে পারলাম না এই কারণে, কারণ এখনও পর্যন্ত দেশ বা রাজ্যের রাজনীতির প্রসঙ্গে তৃণমূল রাজনৈতিক দলের দর্শনের জায়গাটা কিন্তু কোনো দলিল চর্চা আমাদের সামনে নেই। যেটা রয়েছে সেটা হচ্ছে একজন ব্যক্তি মানুষ যিনি কংগ্রেস রাজনীতি থেকে শুরু করার পর সেই দল ভেঙে পরবর্তী অবস্থায় এসে বিজেপি এনডিএর সাথে থেকে, এনডিএ শাসনে থেকে বিজেপির সাথে থেকে সারা দেশে রাজ করেছেন, এমনকি মন্ত্রিত্বের কাজও করেছেন। আবার সে বিজেপি ত্যাগ করে কংগ্রেসের সাথে জোট করে রাজনীতি করেছেন, এখন তৃণমূল কংগ্রেস আনে। ফলে দর্শনের জায়গা হলে না এই রকমভাবে ব্যাখ্যা করা যায় না। তাই তোমার যে প্রশ্নটা, এই কমিটেড ফোর্স, কিন্তু কমিটেড ফোর্স ততক্ষণ থাকে যখন তার শাসনের ক্ষমতা নেই, তারপরও কমিটেড ফোর্স থাকে। তৃণমূলের সেটা পরীক্ষা নিরীক্ষা হয়নি। এবার প্রশ্নটা সরাসরি ২৬-এর চেহারা। আমি এতটা জোর দিলাম কমিটেড ফোর্সে কেন? কারণ এই কমিটেড ফোর্সটাকে সরিয়ে দিলে বাকি যে মানুষ পড়ে থাকে না, সে মানুষকে আপাতভাবে আমরা মনে করি এরা তো শাসক দলেরই আর কি। খেয়াল রাখতে হবে ২০১১-র আগে, আমি ব্যঙ্গ করে বলছি না, ২০১১-র আগে আমরা রাস্তাঘাটে যদি কারোর সাথে ধাক্কা লাগতো, নিন্দুকেরা মজা করে এইসব কথাবার্তা বলতো আর কি, যে ও তো কারোর সাথে ধাক্কা লাগলে সেই সিপিএম, বামফ্রন্টও বলতো না আর কি, মানে সরাসরি সিপিএম বলতো আর কি। এখন যেরকম, যেহেতু তৃণমূল কংগ্রেস শাসনে রয়েছে ১৫ বছর, তাই তুমি যে কোনো সময় যে কোনো একটা মানুষের সাথে ইন্টারাকশন, সে বলবে যে আমি তৃণমূল কংগ্রেস। ফলে এই যে আপাত ভিজিবিলিটি, এই আপাত ভিজিবিলিটি দিয়ে কিন্তু গভীর রাজনীতির যে নড়াচড়া এটা বোঝা যায় না। তাহলে তো ১১তে পরিবর্তনই হতো না, তাহলে তো ২০১৪-তে কেন্দ্রে কংগ্রেস ছিল, কংগ্রেসই থেকে আউটওয়ার্ড আর ইনওয়ার্ড এক নয় না। তার কারণ হচ্ছে যে এই যে সমাজের, দেখো এটা তো আমার কথা নয়, তাহলে তো যে দল শাসন ক্ষমতায় রয়েছে সেখানে সে দল চিরকাল থেকে যেত, তাহলে পরিবর্তনটা হয় কেন? কেন্দ্রে হোক, রাজ্যে হোক, বিভিন্ন রাজ্যে হোক। এবার এই পরিবর্তনটার মধ্যে একটা সমাজের বৃহত্তর অংশের মানুষ পলিটিক্যালি কমিটেড ফোর্সটাকে বাদ দিলে বাদ বাকি যে বড় মানুষ তারা কিন্তু পরিবর্তনটাকে নিশ্চিত করে, কমিটেড ফোর্স কখনো করে না। বেশ, এইবার প্রশ্নটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে হঠাৎ এমন কি হলো যে তুমি আমাকে প্রশ্ন করছো যে ২৬-এ কি কোনো পরিবর্তন হবে, হবে না? দেখো, একদম যে মানুষের পড়াশুনোটা ঠিক মতন হয়নি,
পেটে প্রচণ্ড খিদে রয়েছে, সে থেকে শুরু করে যার যথেষ্ট পেট ভর্তি খাবার আছে এবং পড়াশোনা করছে, প্রত্যেকেই কিন্তু তার তার নিজের অবস্থানের জায়গা থেকে বোঝে, উপলব্ধি করে, তার মতন করে বোঝে এবং উপলব্ধি করে। এটা এটা বলবার কোনো কারণ নেই যে শুধু যে 4টি বই পড়াশোনা করেছে সে শুধু এটা বুঝতে পারে না, অ্যাবসলিউটলি না। কৃষকরা, শ্রমিকরা যে পরিমাণ ঐতিহাসিক ঘটনা সারা পৃথিবীতে ঘটিয়েছে, কটা ক্ষেত্রে শিক্ষিত মুসলিম মানুষ এটা ঘটাতে পেরেছে। আমাদের রাজ্যে আলোচনাটা আসছে একটা কথা এই পর্বে যদি আমি সামারাইজ করি, একটা 1.5 দশকের সময়কাল, ফরগেট অ্যাবাউট পলিটিক্যাল পার্টি অ্যান্ড পলিটিক্স, 1.5 দশকের সময়কাল, এই 1.5 দশকের সময়কালে স্পষ্টভাবে যাদের পড়াশুনো ঠিক মতন হয়নি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নানান আর্থসামাজিক কারণে, সেই শ্রমশক্তি, সেই ম্যান পাওয়ার, আমি অর্থনীতির ছাত্র, সেই ম্যান পাওয়ারটা এক্সোডাস করছে আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাচ্ছে, বিদেশেও চলে যাচ্ছে। আমাদের এয়ারপোর্টে 5 নম্বর গেটের কাছে সকালবেলায় দাঁড়ালে দেখা যাচ্ছে কি পরিমাণ বিদেশের শ্রমিকরা বেরিয়ে চলে যাচ্ছে, অন্য রাজ্যে তো যাচ্ছেই। কেন যাচ্ছে? তার মানে সেই ইয়াং ম্যান পাওয়ারের আমাদের রাজ্যের এনগেজমেন্ট নেই, তাই তারা শ্রমিক হিসেবে অন্য রাজ্যে বিদেশে চলে যাচ্ছে। আবার যারা পড়াশুনো করবার সুযোগটা পেল, পড়াশুনো করলো, সেই ছেলে মেয়েগুলো পর্যন্ত এই রাজ্যে থাকতে পারছে না, তারা অন্য রাজ্যে বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে এই রাজ্যের যে শ্রমশক্তি, যে মানব সম্পদ, সে এই রাজ্যের এমন একটা পরিস্থিতি রয়েছে যে এই রাজ্যে থাকতে পারছে না, চাইলেও থাকতে পারছে না, বেরিয়ে যাচ্ছে। 1, 2, কেন বেরিয়ে যাচ্ছে? কোনো পলিটিক্যাল পার্টির কারণে বেরিয়েছে না, বেরিয়ে যাচ্ছে এই কারণে যে আমাদের রাজ্যের গত 1.5 দশকে যে সোশিও ইকোনমিক কন্ডিশন তৈরি হয়েছে, কলকারখানা রেকর্ড পরিমাণ বন্ধ হয়ে গেছে, শুধু বলবো না, নতুন কোনো বিনিয়োগ তৈরি হয়নি। আজকে কোনো পুঁজিপতি, কোনো কর্পোরেট সারা দেশে যখন বিনিয়োগ করবার কথা ভাবে, তখন এখানে এসে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট অ্যাটেন্ড করে, কিন্তু তারা কখনো এই রাজ্যে দেখাক, কেউ সরকারি তথ্য দেখাক। অ্যাসেম্বলিতে আমরা জানতে চাইছি গত 15 বছরে অর্থমন্ত্রী বাজেট পেশ করবার সময়, শিল্পমন্ত্রী তার বাজেট পেশ করবার সময় আমাদের রাজ্যে বিনিয়োগ এবং আমাদের রাজ্যে কোথায় কোথায় কলকারখানা তৈরি হচ্ছে তারই দিতে পারছে না, হয়নি। ছেলে মেয়েগুলো তো পলিটিক্যাল কারণে বেরিয়ে যাচ্ছে না, ছেলে মেয়েগুলো বেরিয়ে যাচ্ছে তুমি আমি যে মানুষজন, আমরা তো এনগেজমেন্ট চাই, আমার রাজ্যের এনগেজমেন্ট সিঙ্ক করে গেছে, সিজ করে গেছে, এবং এরা বেরিয়ে যাচ্ছে। তাহলে একটা রাজ্যে 1.5 দশকে কলকারখানা স্তব্ধ হয়ে গেছে, নতুন বিনিয়োগ জায়গা তৈরি হয়নি। সিঙ্গুর তো ঐতিহাসিক ভুল আজকে কাটিং অ্যাক্রস প্রত্যেকে এটা বলছে, স্বীকার করছে। 2 নম্বর কথা, সারা দেশের মধ্যে কৃষক তার ফসলের ন্যায্য দাম, এই জায়গায় যে তালিকা রয়েছে আমাদের রাজ্য আজকে সেখানে কোথায় এসে দাঁড়িয়েছে। তাহলে কৃষক, কৃষিক্ষেত্র গেল, শিল্পক্ষেত্র গেল, সার্ভিস সেক্টরে আসো। আজকে রাজারহাট নিউ টাউন, যেটা স্বাভাবিকভাবেই যেরকম আমরা সল্টলেককে বলি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের স্বপ্ন এবং তার বাস্তবায়ন, একই রকমভাবে নিউ টাউন, রাজারহাট, এগুলো হচ্ছে জ্যোতি বসুর স্বপ্ন এবং তার রিফ্লেকশন। এটা ডেফিনেটলি একটা ডেভেলপমেন্টের কন্টিনিউয়াস প্রসেস, কোনো রেজিম দিয়ে সেটাকে শুধু ডিফাইন করলে চলবে না। তারপরে আজকেও নতুন নতুন এক্সপানশন হচ্ছে, কিন্তু ফাউন্ডেশন এই জায়গাটাতে আইটি সেক্টরের যে ইনভেস্টমেন্ট, আজকে সারা পৃথিবী, বুঝতে হবে তো, সারা পৃথিবীতে সমস্ত জায়গাটা কনভার্ট করে গেছে প্রযুক্তির জায়গায়, প্রযুক্তি মূল নির্ধারক শক্তি। সেখানে আমাদের এই সেক্টরে যে ইনভেস্টমেন্টটা, সার্ভিস সেক্টর যে ইনভেস্টমেন্টটা, সেটা আজকে মহারাষ্ট্রের পুনের মতন এত ছোট্ট ছোট্ট জায়গাগুলোতে পর্যন্ত যে পরিমাণ ইনভেস্টমেন্ট হচ্ছে, ব্যাঙ্গালোর ছেড়ে দাও, অনেক পুরনো গল্প। আজকে আমাদের পশ্চিমবঙ্গের মেধা রাজ্যে থাকতে পারছে না, বেরিয়ে যাচ্ছে, কারণ আমার আইটি সেক্টরের ইনভেস্টমেন্ট, সার্ভিস সেক্টরের ইনভেস্টমেন্ট, আধুনিক কর্পোরেট ইনভেস্টমেন্ট। আমি কর্পোরেট পুঁজির এখানে ভক্তি সাধনা করবার জন্য বসিনি, কিন্তু এই কর্পোরেট ইনভেস্টমেন্ট সারা পৃথিবীতে হচ্ছে, যার মাধ্যমে ডেভেলপমেন্ট হচ্ছে। সেখানে প্রচুর রাজনৈতিক তর্ক বিতর্ক আছে, কিন্তু এটা করতে হবে। আমার রাজ্য থেকে সেটা বন্ধ হয়ে যাচ্ছে। আজকে যে সমস্ত ইনভেস্টমেন্টগুলো হয়েছিল সেই বহু জায়গায় তারা সেখানে ব্যাকআপ করছে, ফ্লোরগুলো ফাঁকা পড়ে রয়েছে, তার মানে কর্পোরেট ক্যাপিটাল অ্যাট্রাক্টেড হচ্ছে না। থার্ড পয়েন্ট, আমরা বলি স্বাস্থ্য এবং শিক্ষা। এই 1.5 দশকের একটাও পলিটিক্যাল ডেটা নয়, সব হার্ডকোর ডেটা। এই 1.5 দশকে আমাদের রাজ্যে প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সরকারি তথ্য লাখো লাখো, হাজার টাজার না, ড্রপ আউট হচ্ছে।
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের গত 10 বছরে যদি কেউ তথ্য নেয় তাহলে দেখা যাবে কয়েক লক্ষ করে ড্রপ আউট হচ্ছে প্রত্যেকটা পর্যায়ে, এবং যে কারণে অসহায়ভাবে তুমি আমি যখন পড়াশোনা করছি, তুমি অনেক ছোটো আমার থেকে, কিন্তু আমরা যখন পড়াশোনা করেছি তখন ভর্তির সময় একটা খুব টেনশন, অমুক কলেজে চান্স পাবো কিনা, অমুক সাবজেক্টে চান্স পাবো কিনা, ঠিক আছে? এখন কি ঘটনা, এখন কোন বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে রয়েছে? এ রাজ্যে মোট যে আসন সংখ্যা রয়েছে কলেজ স্তরে তার 1/3 আসনে অ্যাপ্লিকেশন জমা পড়েছে, 2/3 আসন ফাঁকা। তাহলে একটা রাজ্যে শিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাহলে এই পপুলেশনটা যাচ্ছে কোথায়? এই পপুলেশনের একটা অংশ 1 লাখ প্লাস তারা চলে যাচ্ছে আমাদের এখানে প্রাইভেট যে সমস্ত ইউনিভার্সিটি কলেজ তৈরি হচ্ছে সেখানে বেরিয়ে যাচ্ছে, একটা অংশ অন্য রাজ্যে পড়তে চলে যাচ্ছে। তাহলে আমাদের রাজ্যে স্কুল এডুকেশনে মানে যেটা আমাদের স্টেট বোর্ড কাউন্সিল, তার যে এডুকেশন স্ট্রাকচার, সেখানে 100,000 নয়, লাখো লাখো সংখ্যা ড্রপ আউট করছে। তাহলে শিক্ষায় এনরোলমেন্ট ড্রপ আউট করছে। স্বাস্থ্য শিক্ষাক্ষেত্রে যে কথাটা না বললেই নয়, তুমি যে আমাকে প্রশ্ন করো যে দেবাশিসের শিক্ষা এনরোলমেন্ট কেন ড্রপ আউট করছে, ভাই ছেলেমেয়েরা তো ড্রপ আউট করছে কারণ হচ্ছে সবাই তো পড়াশোনাটা করতে চায়, তাই ড্রপ আউটটা হচ্ছে না। ড্রপ আউট হচ্ছে এই সময়কালে গত 1.5 দশকে আমাদের রাজ্যের শিক্ষা কাঠামো, শিক্ষাক্ষেত্রে এই তোমার যে শব্দটা দুর্নীতি তাকে পিষে দিয়েছে। কারণ রেকর্ড এবং শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি হতে পারে আমরা জানি, কোনো কোনো জায়গায় দুর্নীতি হয়, কিন্তু শিক্ষাক্ষেত্রেও যে একটা দুর্নীতির সেক্টর হতে পারে সেটা এই সময়কালে আমরা দেখলাম যে মাস্টারমশাই নিয়োগ থেকে শুরু করে সামগ্রিকভাবে এই ক্ষেত্র দুর্নীতির শিকার হয়েছে। দুর্নীতির রোলার আপনি বলতে চান? অ্যাবসলিউটলি। এবং যে একটা সেক্টর যদি দুর্নীতির ভিকটিম হয় তাহলে সেই সেক্টরের সিকনেসটাকে আলাদা করে তোমায় ডিফাইন করতে হবে না, এবং সেটা না করবার কারণেই তো এই পরিমাণে এনরোলমেন্ট এখানে ড্রপ করছে। এটা তো কোনো পলিটিক্যাল বক্তব্য নয়, এটা তো সরকারি তথ্য। তো কোর্টে গিয়ে বারবার করে জিনিসটা কনফার্ম হচ্ছে। স্বাস্থ্যক্ষেত্রে যদি তুমি চলে আসো, মানে মেজর সেক্টরগুলো ধরে আমি বলছি, তুমি মানুষ কি করবে 26-এ জিজ্ঞাসা করেছিলে, তো স্বাস্থ্যক্ষেত্রে যদি আসি, আমি কিন্তু আজকে এই আগস্ট মাসের 8 তারিখে বসে আমি শুধু আরজিকর অভয়কে বলবো না, আমি ওটাকে রিফ্লেক্ট করব যে সাধারণভাবে শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ উঠে এসছে আর কি, একটা হসপিটাল, একটা প্রাইমারি হেলথ সেন্টার বাদ যাচ্ছে না তার বাইরে, এবং সেই দুর্নীতির প্রশ্ন ওঠাতে গিয়ে জীবন পর্যন্ত চলে যাচ্ছে। নারী নির্যাতন, আমি এইখানে আপাতত কনক্লুড করে বলি, একটা রাজ্যের মেজর জায়গাগুলোতে, মেজর সূচকের জায়গাগুলোতে যদি এই চেহারা আসে, এটাকে শুধু তুমি বা আমি জানছি, এটা তো আমরা সমাজ জানছে, বুঝছে, তার ভিত্তিতে মানুষ ওই কমিটেড অংশটা বাদ দিয়ে পরীক্ষা নিরীক্ষার চিন্তার মধ্যে রয়েছে। সে স্বাভাবিকভাবেই 26-এর নির্বাচনের সময় তার মনন শক্তির চর্চার মধ্যে থেকে যা বেরোবে তা প্রয়োগ করবে। এটা ধরে না কোনো কারণ নেই শাসক দল বিরোধী দল, অ্যাবসলিউটলি না। সেটা হচ্ছে কমিটেড ফোর্স, বাদ বাকিটা কিন্তু ফ্লোট করছে। বেশ, দেবাশিস দা, আমার পরবর্তী যেটা জিজ্ঞেস করবো আপনাকে, এই যে এসআইআর নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তাল পরিস্থিতি, এই এসআইআর নিয়ে আগেও তো এসআইআর হয়েছে, তাহলে এই এসআইআর আর অন্য এসআইআর মধ্যে পার্থক্য কোথায়? 1 নম্বর। 2 নম্বর, যদি নির্বাচন কমিশন ঠিকঠাক এসআইআর না করতে পারে বাংলায়, সেক্ষেত্রে কি দেখছেন আপনি? রাষ্ট্রপতি দেখো, শাসনের কি কোনো সম্ভাবনা দেখছেন? এইটা কিন্তু এসআইআরটাকে যদি তুমি বিচ্ছিন্নভাবে আলোচনা করো তাহলে একটু ভুল হবে। ভুল হবে এই কারণে, তোমাকে ভারতবর্ষে যে মূল শ্রদ্ধারা রাজনীতি, যার সাথে সামঞ্জস্য রেখে আমাদের রাজ্যেও যে রাজনীতিটা তৈরি হয়েছে, সেটাকে খেয়াল রাখতে হবে। কিন্তু সে একেবারেই জাতিসত্তার রাজনীতির দিকে, মূল কোর ইকোনমিক ইস্যুসগুলো থেকে সরে গিয়ে জাতিসত্তার রাজনীতির দিকে রাজনীতির ধারাটাকে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে সেইখানে দাঁড়িয়ে বারবার এই যে গোনাগুনির প্রশ্ন, আমাদের এখানে একটা ফেলিয়ারকে মাথায় রাখতে হবে। সেই ফেলিয়ারটা হচ্ছে সেন্সাস কিন্তু আর সময় মতন রিপোর্ট জমা পড়লো না। বেশ, সেন্সাস রিপোর্ট না জমা, সেন্সাস রিপোর্টগুলো যদি নিয়ম করে জমা পড়তো, 2011-তে লাস্ট সেন্সাস হয়েছে, তারপর আজকে আমরা 25-এ দাঁড়িয়ে কথা বলছি, তাহলে এই দীর্ঘ সময়কালে ভারতবর্ষে সেন্সাস হলো না। এসআইআর এর আগেও হয়েছে, এসআইআর নতুন কোনো বিষয় নয়, কিন্তু এত হইচই হয়নি। কেন হয়নি? কারণ রাজনৈতিক দল আগে মানুষের জীবন জীবিকার ইস্যুগুলোকে অ্যাড্রেস করে রাজনীতি করত। এখন ভারতবর্ষের রাজনীতির আলোচনার মধ্যে মূল বিষয়বস্তুগুলো হয়ে যাচ্ছে জাত পাত এবং ধর্মকে ব্যবহার করে রাজনীতির চর্চা করা। বেশ,
আমাদের ভারতবর্ষের সাথে পার্শ্ববর্তী যে দেশ, তার মূলত 5টা রাজ্যকে কেন্দ্র করে 4000 কিলোমিটার, 4100 কিলোমিটার একটু কম, এটা ধরে হচ্ছে আমার বর্ডার এরিয়া। মূল ইনফিল্ট্রেশনের যে বিষয়টা, সেই জায়গাটা হচ্ছে এই অংশটা ধরে হচ্ছে। বেশ, এখনো পর্যন্ত দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে পুরো জায়গাটা জুড়ে তার কাটা পড়েনি, এখনো 750 কিলোমিটার ওপর তার কাটা ফাঁকি আছে, তার মধ্যে নদী নালা এগুলোর জন্য কিছু বিতর্ক আছে। প্রথম প্রশ্ন হচ্ছে অরিজিনটা কোথায়? প্রথম প্রশ্ন হচ্ছে এই জায়গায় বর্ডার পাহারাদার যারা দায়িত্বে রয়েছেন, তারা সেই দায়িত্বটা শিথিলতা বা দুর্নীতি করছেন, যে কারণে অন্য দেশের মানুষ আমাদের দেশে ঢুকতে পারছে। ঢোকবার পরই আমাদের দেশে যখন যে রাজ্যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কথা বলতে হচ্ছে, তা প্রশ্নটা হচ্ছে যে ঢুকে পড়ল, তারপর তারা কিভাবে তাদের সমস্ত আইডেন্টিটি কার্ডগুলো তৈরি করছে, এবং এই আইডেন্টিটি কার্ডগুলো তৈরি করছে একেবারে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল যে জনপ্রতিনিধি প্রশাসন, তাকে ব্যবহার করে এগুলো তৈরি হচ্ছে। তো অন্য রাজ্য থেকে সে তৈরি করে দেওয়া হচ্ছে না। তাহলে এগুলো তৈরি হওয়ার সময় কিন্তু একটা করাপশন, আবার ওই দুর্নীতি কাজ করছে, যে দুর্নীতির মাধ্যমে অন্য দেশ থেকে আসা মানুষজনদের তাদের আইডেন্টিটি কার্ড, দেশের নাগরিকের আইডেন্টিটি কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে। তাহলে একটা করাপশন বর্ডারে বিএসএফ, তাকে কেন্দ্র করে হচ্ছে। দ্বিতীয় করাপশন আমাদের রাজ্যে ঢুকে পড়বার পর বিভিন্ন পর্যায়ে স্থানীয় প্রশাসনকে ব্যবহার করে করাপশনের কার্ডগুলো তৈরি হচ্ছে। দেখো, আধার কার্ড যখন ইন্ট্রোডিউস করা হয়েছিল, তখন কিন্তু বলা হয়েছিল যে সারা দেশের সমস্ত মানুষজনের এই একটা কার্ডের মাধ্যমেই তাদের আইডেন্টিটি নির্ধারিত হবে। কিন্তু আজকে সেই আধার, ভোটার কার্ড এগুলোর ব্যাপারে নতুন করে ইলেকশন কমিশনের অবজারভেশন আসছে, ফলে সুপ্রিম কোর্ট এই জায়গায় নিশ্চয়ই চিন্তাভাবনা করবে। এইটা আসলে এই যে ইনফিল্ট্রেশন, এই যে চলে আসা মানুষজনের, এইটার মধ্যেও কিন্তু তোমার ক্যাপশনের দুর্নীতি জড়িয়ে রয়েছে, বিএসএফ এর দুর্নীতি হচ্ছে কেন্দ্রের দুর্নীতি, স্থানীয় প্রশাসনের মাধ্যমে যে কার্ড তৈরি হচ্ছে সেটা স্থানীয় প্রশাসনের দুর্নীতি। এদেরকে স্থানীয় প্রশাসন যখন এই দুর্নীতিকে ভিত্তি করে কার্ড তৈরি করে দেয়, তখন একটা অব্লিগেশন চলে আসে, যে অব্লিগেশনটাকে আমরা বলি পলিটিক্যাল অব্লিগেশন। ভাই, তুমি আমার কার্ডটা করে দিয়েছো ভোটের সময়, কিন্তু তুমি আমাকে দেখো, আমি দেখছি তোমাকে ভোটের সময়। অর্থাৎ এক ধরনের অন্য দেশের মানুষকে এই রাজ্যে দুর্নীতির মাধ্যমে আইডেন্টিটি কার্ড তৈরি করে দেওয়া এবং তাদেরকে পলিটিক্যালি ভোট ব্যাংকে কনভার্ট করার যে অসুস্থ রাজনীতি চলছে, এটা ডেফিনেটলি কোনো দল সাময়িকভাবে করছে, কিন্তু এটা দেশের ক্ষতি হচ্ছে, এটা কাম্য না। তবে এই বিষয়টা তো সবসময় মূল পরিশোধনের থেকেও গুরুত্ব পেয়ে যায়, প্রাধান্য পেয়ে যাচ্ছে রাজনীতির প্রশ্নে। ফলে এটা ঠিক যে সুপ্রিম কোর্ট হোক, নির্বাচন কমিশন হোক, রাজনীতি মুক্ত অবস্থায় তারা ভারতবর্ষের নাগরিকদের চেহারাটাকে সুনিশ্চিত করুক, যাতে ভারতবর্ষের নাগরিকরাই ভারতবর্ষের আগামী দিনের যে শাসন ব্যবস্থা তারা তৈরি করে উঠতে পারে। কারণ এই আধার, এই ভোটার কার্ড নিয়ে তো রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি হয়েছে, দেশের প্রধানমন্ত্রী তৈরি হয়েছে। ফলে আজকে হঠাৎ নতুন করে এমন করে পর্যালোচনা করছি, দেখা হচ্ছে নতুন একটা বিষয় বোধহয় সামনে এসছে। অ্যাবসলিউট না। এই এসআইআর এর চর্চা কি হবে দেবাশিস দা, মানে করা কি সম্ভব? দেখো, এইটার মধ্যে কখনো, এটা আমার ধারণা, হলে তো খুব ভালো, এটা ফুল প্রুফ কখনো এটা হবে না। তার কারণ না, এটা এই চর্চা শেষমেশ কিন্তু এইটা যে হচ্ছে না, এটা কিন্তু বেসিক্যালি একটা পলিটিক্যাল ওয়ার্ম আপ। মানে এই আমি বলছি এই ধরবই মানে বাইরে থেকে চলেছে, সবাই তো জানে। আবার তুমি উল্টো দিক থেকে জিগির মাছ ধরো দেখে একজন কাউকে, অর্থাৎ মনে হচ্ছে এই যে কয়েক লক্ষ মানুষ তারা ইনফিল্ট্রেট করেছে, বোঝাই যাচ্ছে, এবং একদিনে করেনি। এবার এদেরকে নিয়ে এই যে পলিটিক্যাল জিগিরটা যথেষ্ট মাত্রা পাবে, তার মাধ্যমে একটা কনসলিডেশন তৈরি হবে। আমরা বিহারকে কেন্দ্র করে দেখছি যে একটা হয়েছে, একটা লিস্টিং হচ্ছে। বিহার আমাদের আগামী দিনে সত্যি বোঝাতে পারবে তোমার এই প্রশ্নের উত্তরে, আমার কথাও নয়, তোমার কথাও নয়। এই যে বিহারের একটা তালিকা তৈরি হয়েছে, আগামী দিনে এটা বোঝা যাবে যে বিহারের ওই তালিকাটা শেষ পর্যন্ত কী চেহারা এসে দাঁড়িয়ে থাকতে পারলো। সেখান থেকে নিশ্চয়ই আমরা বুঝতে পারবো বিহার তো অনেক ছোটো আকারে হয়েছে। আমাদের যে বাংলাদেশ লাগোয়া যে 5টা রাজ্য রয়েছে, পশ্চিমবঙ্গ তো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য। ভোট টোট ছেড়ে দাও, এমনিতেই তো উচিত যে এই রাজ্যে এই দেশের মানুষজন দেশে থাকবে, ইনফিল্ট্রেশন হলে সেটা যেন লিগালি হয়। সেই জায়গাগুলো আবার যদি দুর্নীতির শিকার হয় এবং রাজনীতি করার যদি একটা সফট অপশন হয়ে যায়, তাহলে তখন দুর্নীতিটা কিন্তু ইন দ্য লং রান কোথাও এনকারেজ হয়। তো আমাদের ওই জায়গাটায় খেয়াল রাখতে হবে যে শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম গেইন, হ্যাঁ, শর্ট টার্মে যাকে আমি গেইনফুল অ্যাক্টিভিটি মনে করছি, লং টার্মে সেটা আমাদের দেশের পক্ষে ক্ষতিকর। দেবাশিস দা, শেষের দিকে তাহলে মানুষ কোনটা বাঁচবে দেবাশিস দা? কারণ যত ভোট এগোবে তত তো মানুষকে এই প্রথমবার পোলারাইজেশনের ভোট, যখন প্রথম হিন্দুত্ব, তারপর এখন আবার বাঙালি অস্মিতা, বাঙালি আবেগ,
তারপর আবার SIR বিএলওদেরকে ইনডাইরেক্টলি হুমকি, মানুষ কোনটা বাঁচবে দেশে? দেখো, এটা সত্যি খুব কঠিন প্রশ্ন। মানুষের কাছে এটা একটা স্ট্রাগল, তার কারণ মানুষের কাছে যেটা তার খিদে, বাসস্থান, চাকরি, আমি আপনাকে এই directly বলি, জায়গাগুলো মানুষকে আবার দুর্নীতিকেই বাঁচবে না। অ্যাবসলিউটলি মানুষের উপর বিশ্বাস রাখতে হবে। আপাতভাবে অনেক পরিস্থিতি হয়তো মানুষ একটা দ্বন্দ্বের মধ্যে আছে, বেশ। কিন্তু দেখো, তোমার পড়াশুনোর যে খিদে, তোমার যে একটা মাথার ওপর ছাদ, তোমার কর্মসংস্থানের যে বিষয়টা, স্বাস্থ্যের যে বিষয়টা, এগুলো মানুষের জীবনে Basic রাজনীতির বাইরে বেসিক একদম, একদম। তাহলে সেই জায়গাগুলোকে সরিয়ে রেখে রাজকোষ থেকে টাকা নিয়ে তুমি মন্দির তৈরি করতে পারো, রাজকোষ থেকে টাকা নিয়ে তুমি দুর্গাপুজোর আয়োজনকে আরো মসৃণ করতে পারো। এগুলোর মাধ্যমে সাময়িকভাবে নিশ্চিতভাবে যে জাতিসত্তা, ধর্মকে ব্যবহার করা, এই রাজনীতি প্রাধান্য পায় এবং মানুষ তার আবেগে সেখানে কিছুটা ভেসেও যায়। বেশ। কিন্তু দিনের শেষে গিয়ে কিন্তু একটা মানুষকে তার খিদে, তার ছাদ, তার শিক্ষা, তার স্বাস্থ্য, এই সমস্ত বিষয়গুলো যেগুলো মানুষের জীবনে ছোট থেকে বড় হওয়ার প্রশ্নে, একটা মানুষকে স্থিরতা দেওয়ার প্রশ্নে কাজ করে, এগুলো মৌলিক বিষয়। এগুলোর মধ্যে কোনো রাজনীতি নেই। কিন্তু তুমি মন্দির তৈরি করার মধ্যে রাজনীতি পাবে, তুমি দুর্গাপুজোটা আমাদের আবেগের জায়গা, সমস্ত মানুষের আবেগের জায়গা, কিন্তু এটা কখনো রাজকোষ ব্যবহার করে একেবারে দলীয় অবস্থান থেকে আমাদের দুর্গা ঠাকুরের ব্যবহার হওয়ার দুর্ভাগ্যজনক। মানে এটা আমাদের যে আমাদের রাজ্যে এই চেহারা ছিল না। দুর্গাপুজোর সময় কেউ মণ্ডপে যে ভিড় হয়, আমরা সেখানে খুঁজতে যাই কে কোন জাত, কার কোন রাজনীতি। কিন্তু মানে জগন্নাথ দেবের মন্দির আমরা সবাই ছোটবেলার থেকে সেখানে গিয়েছি, পুজো দিয়েছি, তো মানে কখনো যে জগন্নাথ ঠাকুর, বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেবের মন্দির, সেটা ধাম না মন্দির, এবং রাজকোষ থেকে টাকা ব্যবহার করে সেটা তৈরি হতে পারে, এসব তো আমরা সত্যি দেখছি আর কি। ভালো মন্দ এটা ব্যক্তি বিষয়, কিন্তু এই সবগুলোর থেকে মানুষ যেরকম অভিজ্ঞতা নিচ্ছে, আবার তার মন্দিরে পুজো দিতে যাচ্ছে, এটা ভারতবর্ষের যে ভাবাবেগ, তার মধ্যে ধর্মীয় ভাবাবেগ যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখানে একটা শুধু বলছি যে সেই ভাবাবেগের সাথে একদিকে আছে, সবার মধ্যে আছে, কিন্তু শুধু যদি সেই ভাবাবেগটা থাকে আর ছেলেমেয়েরা যদি মিছিল করে অন্য রাজ্যে বা বাইরে কাজ করতে চলে যায়, পরিযায়ী শ্রমিক হয়ে যায়, পড়াশুনো করা এবং পড়াশুনো না করা সবাই, আর এই কঙ্কালসার বৃদ্ধাশ্রমের চেহারায় যদি রাজ্যে পড়ে থাকে, তাহলে শুধু ভক্তিবাদকে কেন্দ্র করে কিন্তু আমরা শেষ জায়গায় গিয়ে পৌঁছতে পারবো না। ফলে মানুষ ভাবছে এবং মানুষ ইতিহাস তৈরি করবে। দেবাশিস, খুব সংক্ষেপে এক লাইনে দুটো প্রশ্ন করব, দর্শকরা জানতে চাইবেন। প্রথম, SSC, RG কর, DA প্রভাব পড়বে ভোটে? নিশ্চিতভাবে। বেশ, নিশ্চিতভাবে প্রভাব। ডিসাইডিং ফ্যাক্টর আপনি বলছেন? ডিসাইডিং ফ্যাক্টর হবে কি হবে না, সেটা মানুষ তার চিন্তাটাকে কোন তীব্রতায়, কি সংখ্যক মানুষ তার চিন্তাটাকে ওই জায়গায় নিয়ে যেতে পারবে। তার কারণ কিন্তু এইগুলো তো কোনো রাজনৈতিক দলকে হিট করছে না, এগুলো তো সাধারণ মানুষকে। যে 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেছে, তার কি কোনো দলের কর্মী নাকি? না, অ্যাবসলিউটলি না। একটা কারাপ্টেড ফোর্স আর একটা লোডে চাকরি পেয়েছে, বেশ আঘাত করবে না? হসপিটালে যে অভয় কি একটা মেয়ে নাকি? ওটা তো একটা দুর্নীতির ভিকটিম হয়েছে, এটা এফেক্ট করবে না? নিশ্চিতভাবে করবে। আর একদম শেষে, যদি ফিগার অনুযায়ী আমরা যাই, তাহলে কি 100 ক্রস করতে পারবে বিজেপি? না, এখানে বিজেপির 100 ক্রস বা তৃণমূল কটা আসন পাবে পয়েন্টটা সেটা নয়, কিন্তু আমি আবার রিপিট করছি, খুব সংক্ষেপে রিপিট করছি, পলিটিক্যালি কমিটেড 4টে রাজনৈতিক দলের সংখ্যাটাকে বাদ দিলে বাকি মানুষ সব সময় পরীক্ষা নিরীক্ষা করে, তাদেরকে বেঁধে বন্ডেড লেবার ধরে না কোনো কারণ নেই। সুতরাং সেই তারা পরীক্ষা নিরীক্ষা করে জন্যই না 77-এ পরিবর্তন হয়েছিল, তারা পরীক্ষা নিরীক্ষা করে না জন্যই তো 11-তে পরিবর্তন হয়েছিল। আমরা যদি ওই সংখ্যাগুলো ধরে বসে থাকতাম, শাসক দল আর বিরোধী দল, তাহলে আপনি বলছেন আবারও পরীক্ষা? হ্যাঁ, ডেফিনেটলি সবসময় তাই হয়। 14-তে কি কেন্দ্রে পরিবর্তন হতো যদি আমরা ধরে রাখি যে কংগ্রেস এবং কংগ্রেস এবং কংগ্রেস? অ্যাবসলিউটলি না। মানুষ পরিবর্তন করে এবং মানুষের উপর ভরসা রাখতে হবে। শুধু পলিটিক্যালি কমিটেড ফোর্স তার একটা জায়গায় থাকে, শাসনে থাকুক শাসনে না থাকুক, বাকি ফোর্স পরীক্ষা নিরীক্ষা করে। তাই আগামী দিনে আবার পরীক্ষা নিরীক্ষা হবে, মানে গণতান্ত্রিক শক্তির আরও তার স্পেস পাবে। এটা দেশের পক্ষে, রাজ্যের পক্ষে, সবার পক্ষে মঙ্গল। বেশ, দেবাশিস দারুণ বিশ্লেষণ করলে, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য দাদা, অনেক ধন্যবাদ। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আজকে পর্ব দেখবার জন্য। শেষ কথা আপনারা বলবেন, মানুষ বলবেন, গণতন্ত্রের শেষ কথা মানুষই বলে। আমরা আপনাদের সামনে চিত্র তুলে ধরলাম, দেবাশিস সরকার রাজনৈতিক বিশ্লেষক আপনাদের সামনে আজকে ডিটেলে সবটাই বিশ্লেষণ করে জানালেন, আপনাদের সামনে রাখলেন।
এবার শেষ কথা আপনারা বলবেন। আজকে পর্ব দেখবার জন্য অনেক ধন্যবাদ। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।